করতে চলেছি অচেনা সংসার। উঠোনে তখন বিকেলের হালকা আলো, আম গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের রশ্মি ছড়িয়ে পড়ছে মাটির ওপর। বাড়িটা যেন খুব সাধারণ, কিন্তু আজ তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত জমে আছে। আশির আর মায়া কিছুক্ষণ কথা বলার পর আবার ঘরে ফিরে এসেছে। পরিবারগুলো একসাথে কথা বলছে, চা নাস্তা চলছে, হাসি মুখে কথাবার্তা হলেও সবার ভেতরে একটা টান টান উত্তেজনা। মায়ের বাবা শান্ত গলায় বলল, ছেলেটা আর মেয়েটা একটু আলাদা কথা বলুক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। সবার সম্মত হলো। কিছুক্ষণ পর শাহিদকে আলাদা করে ডাকা হলো। মায়ের মা তাকে উঠোনের একপাশে বসাতে বললেন। মায়া ভেতরে অপেক্ষা করছে। শাহিদ ধীরে ধীরে বসলো। তার মুখে আগের মতন গম্ভীর চোখ, কিন্তু চোখে যেন চিন্তার মায়া। মায়া বাবা নরম গলায় বলেন, আমরা চাই না জোর করে কিছু হোক। যদি তোমার মনে কোনো দ্বিধা থাকে এখনই বলো। শাহেদ কিছুক্ষণ চুপ রইল। তার জীবনে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে কখনো এত তাড়াহুড়ো করে নেয়নি। শাহেদ ধীরে বলল, আমি মায়াকে প্রথমবার দেখলাম, কথা বললাম, কিন্তু এখনই বড় কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন। সবাই চুপ। শাহিদ আবার বলল, কিন্তু আমি একটা বিষয় বুঝেছি, মেয়েটা খুবই সরল, তার ভেতরে কোনো ভার নেই। মায়ের মা হালকা হাসলেন। শাহিদ একটু থেমে বলল, কিন্তু আমি চাই তাকে আরো জানতে। এই কথা শুনে ঘরের ভেতরে থাকা মায়ের বুক ধকধক করলো। তার মনে হচ্ছিল এই মানুষটা হয়তো তাকে বিচার করছে না, শুধু সময় চাইছে। কিছুক্ষণ পর মায়াকে ডাকা হলো। সে ধীরে বাইরে এলো। সবাই তাকালো তার দিকে। শাহিদ হালকা তাকালো। মায়ের মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মায়ের মা বলল, মা, তুই কি এই সম্পর্ক নিয়ে রাজি? মায়ের ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ভয় আছে, কিন্তু সাথে একটা শান্ত বিশ্বাসও আছে। সে সবার দিকে একবার তাকিয়ে খুব নরম স্বরে বলল, যদি আল্লাহ ভালো রাখেন, আমি রাজি। এই সরল উত্তর যেন সবার মন ছুঁয়ে গেল। সবাই শাহিদের দিকে তাকিয়ে রইল। মেয়েটার কোনো বড় দাবি করেনি, কোনো শর্ত দেয়, শুধু বিশ্বাস রেখেছে। এই মুহূর্তে শাহিদের মনে প্রথমবারের মতন একটা অদ্ভুত নরম অনুভূতি জন্ম নিল। সে বুঝতে পারছিল এই মেয়েটা হয়তো তার জীবনের অন্যরকম অংশ হতে পারে। রাতের দিকে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। পরিবারের সবাই আনন্দে মেতে উঠল। বিয়ের খুব বেশি দেরি করেই হবে, এটাই ঠিক হলো। শাহিদ তার মায়ের পাশে দাঁড়িয়েছিল। মা তার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, তোর কি মনে হচ্ছে বাবা? স্যার কিছুক্ষণ চুপ থেকে বলে, মেয়েটা খারাপ না। মা হেসে বলল, আমি জানতাম। বিদায় নেওয়ার সময় এলো। গাড়ির সামনে দাঁড়িয়ে মায়ের বাবা বলল, আমরা আপনাদের বিশ্বাস করেছি। সে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করবো ওকে স্ত্রীর সম্মান দিতে। এই কথাটা শুনে মায়ের চোখে হালকা আলো ঝিলিক দিল। গাড়ি স্টার্ট নিল। মায়ের উঠোনের এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখে পানি নেই, কিন্তু দৃষ্টির এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেল। গাড়ি ধীরে ধীরে গ্রাম ছাড়তে লাগলো। শাহিদ একবার আয়নায় তাকালো। দেখে মায়া তখনও দাঁড়িয়ে আছে। তার ছোট্ট অবয়ব ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে শাহিদের মনে হলো এই মেয়েটা যেন খুব ভাঙানো, বরং ভীষণ শক্ত। এইদিকে রাতে শহরে ফিরে এসে শাহিদ অনেকক্ষণ ঘুমাতে পারল না। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। তার মনে বারবার ভেসে উঠছিল মায়ের নিঝুম চোখ, তার শান্ত কণ্ঠ, আর সেই বাক্য, চেষ্টা করব। হঠাৎ শাহিদ নিজে বুঝতে পারল না মায়া তার মনে অল্প অল্প করে জায়গা নিতে শুরু করেছে। এটা ভালোবাসা কিনা সে জানে না, কিন্তু কিছু একটা অবশ্যই বদলাতে শুরু করেছে। অন্যদিকে গ্রামে মায়া জানলার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে আছে। তার বুকেও অদ্ভুত এক শান্তি। সে জানে না শহরের সেই মানুষটা তাকে কিভাবে দেখবে, কিন্তু আজ তার ভেতরে ভয় কমছে। তার মনে শুধু একটা বিশ্বাস জন্মাই নিয়েছে, নতুন জীবন শুরু হতে চলেছে। এভাবে দুই বিভিন্ন জগতের মধ্যে তৈরি হলো এক অদ্ভুত সেতু। বিয়ের দিন ঘনিয়ে এসেছে। গ্রামের বাড়িতে এখন ব্যস্ততা, আত্মীয়-স্বজন, আসা যাওয়া, রান্না, সাজসজ্জা সব মিলে একটা আনন্দমুখর পরিবেশ। কিন্তু এই আনন্দের মাঝে মায়ের বুকের ভেতরে একটা অজানা কাঁপন কাজ করছে। আজ সে এই বাড়ি ছেড়ে শহরে যাবে, তার শৈশব, উঠোনে আম গাছ, বাঁশ চাষ সব পেছনে রেখে। বিয়ের দিন সকালে মায়া আয়নার সামনে দাঁড়িয়েছিল। লাল বেনারসি শাড়ি, মাথায় হালকা ওড়না। তার চেহারার সাজ আছে, কিন্তু অতিরিক্ত কিছু নেই। খুবই সহজ, খুবই নরম ও স্নিগ্ধ। রূপো এসে তার পাশে দাঁড়ালো। আপা, তুমি আজ সত্যি আমাদের ছেড়ে চলে যাচ্ছ?
মায়া হালকা হেসে বলল, হ্যাঁ। রূপা তাকে জড়িয়ে ধরে নরম গলায় বলল, আমাকে ভুলেছেন না? মায়া তার মাথায় হাত বুলিয়ে বলল, কখনোই না। এই কথাটা বলার সময় তার গলাটা একটু ভারী হয়ে গেল। বিকেলে শহর থেকে বরের গাড়ি এসে থামলো উঠোনে। শাহের গাড়ি থেকে নামলো। আজ তাকে আগের চেয়ে আলাদা লাগছে। গম্ভীর কিন্তু নরম একটা ভাব চেহারা, পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি, চোখে এসে আগের দৃঢ়তা। মায়াকে নিয়ে সবাই বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে শাহিরের মাথা তুলে মায়ের দিকে তাকালো। দুজনের চোখ একবার মিলে। আজ আর আগের মতো অচেনা নয়। আজ তার স্বামী স্ত্রী হতে চলেছে। বিয়ে খুব শান্তভাবে সম্পন্ন হলো। কোনো জাঁকজমক নয়, কোনো অনুষ্ঠান নয়, শুধু পরিবারের উপস্থিতি আর কিছু নিকট আত্মীয়তা। সব শেষে মায়ের বিদায় নিয়ে এলো। তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদলেন। বাবা আর মাথায় হাত রেখে দিয়ে দোয়া করলেন। রূপো বোনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। সবার থেকে বিদায় নিয়ে মায়াকে গাড়িতে বসিয়ে দেয়। গাড়িতে উঠে মায়া চুপ করে জানলার পেছন তাকে রইল। তার চোখে পানি নেই, কিন্তু মনটা ভারী হয়ে আছে তার। শহরে পৌঁছাতে সন্দেহ হয়ে গেল। বড় বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকলো। মায়া প্রথমবার এত বড় বাড়ি দেখছে। শাহিদ প্রথমে গাড়ি থেকে নেমে মায়ার পাশে দরজা খুলে দিয়ে বলল, চলুন। শহরের কণ্ঠে আছে একটা নরম ভাব। মায়া ধীরে গাড়ি থেকে নামলো। ভেতরে ঢুকে এসে চারপাশে তাকাল। উঁচু ছাদ, মার্বেলের মেঝে, বড় লিভিং রুম। তার নিজের গ্রামের ছোট্ট ঘরের সাথে তুলনা করলে এই বাড়ি যেন এক আলাদা দুনিয়া। রাতের খাবারের পর সবাই তাকে ঘরে নিয়ে গেল। এটাই তাদের নতুন ঘর। বড় জানলা, নরম আলো, সুন্দর সাজানো বিছানা। মায়ের ঘরে এক কোণে দাঁড়িয়ে রইল। সে অস্বস্তি বোধ করছে। শাহিদ দরজা বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে ধীরে পায়ে বলল, আসুন, আপনি বসুন। মায়ের বিছানার এক পাশে বসে পড়বে। ঘরে নীরবতা বিরাজ করছে। এই নীরবতা যেন দুজনের মাঝে দূরত্ব আরো কষ্ট করে তুলছে। কিছুক্ষণ নীরবতার পর শাহিদ বলল, আপনি চাইলে আলাদা ঘরেও থাকতে পারেন। এই কথা মায়া একটু অবাক হলো। সে ধীরে পায়ে বলল, না, আমি ঠিক আছে। শাহিদ মায়ের দিকে তাকালো। তার চোখে কোনো ছাপ নেই, শুধু সফলতা। গভীর হতে লাগলো রাত। মায়া বিছানার একপাশে ছোট্ট হয়ে শুয়ে পড়ল। সে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। তার মনে অদ্ভুত চিন্তা চলছে। একটা মেয়ে, খুব শান্ত, খুব নরম, কথা বলে, কিন্তু তার উপস্থিতি ঘরটা অন্যরকম করে দিচ্ছে। সে বুঝতে পারছে অস্বস্তি শুধু মায়ের না, তার নিজেরও। মাঝরাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। শাহির এখনো জেগেছিল। পুরো ঘর অন্ধকার ছেয়ে গেছে। মায়া ঘুমে ঘোরে চমকে উঠল। মায়া ছোট্টবেলা থেকে অন্ধকার ভয় পেত। সে আস্তে করে বলল, আলো। শাহির মায়ের কণ্ঠ শুনে বলল, এসে দাঁড়ালো। ভয় পাবেন না, আমি আছি। এই প্রথম সে এত নরম ভাবে কথা বললো। মায়ের চুপ করে রইল। শায়ের কথা বলার অন্ধকার তার মনে যেন একটু শান্ত হলো। সে রাতে দুজনে কেউ ঠিক মতো ঘুমাতে পারলো না, কিন্তু একটা বিষয় বদলাতে শুরু করেছিল। শাহিদ প্রথমবার বুঝতে পারছিল এই মেয়েটা শুধু দায়িত্ব নয়, বরং এক নতুন অনুভূতির নাম। আর মায়া ধীরে ধীরে শহরের ঘরে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অচেনা সংসারে প্রথম রাতটা তাদের যেন অন্য জন্য সহজ ছিল না, কিন্তু এটাই ছিল শুরু। ভালোবাসার নয়, বরং বোঝাপড়ার শুরু। সকালের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে পড়েছে। পর্দার ফাঁক দিয়ে নরম রোদ বিছানার উপর এসে পড়েছে। শহরের এই ঘরটা এখনো মায়ের কাছে পুরোপুরি নিজের মতো মনে হচ্ছে না। রাতটা খুব অদ্ভুত ভাবে কেটেছে তার। মায়া ভোরের আগে ঘুম থেকে উঠে গেছে। চুপচাপ বিছানায় বসেছিল কিছুক্ষণ। পাশে শাহিদ তখনও ঘুমোচ্ছিল। তার শান্ত মুখের দিকে তাকিয়ে মায়ের মনে এক ধরনের দ্বিধা কাজ করছিল। এই মানুষটা এখন তার স্বামী, কিন্তু সম্পর্কটা এখনো যেন খুব দূরের। মায়া আস্তে করে উঠে ঘর গোছাতে শুরু করলো। বিছানার চাদর ঠিক করলো, টেবিলে জিনিসপত্র গোছালো। তার চলাফেরা একবারে নিঃশব্দ। কিছুক্ষণ পর শাহের ঘুম ভাঙলো। সে চোখ খুলে দেখলো পুরো ঘর পরিষ্কার গোছানো। সে উঠে বসে মায়ের দিকে তাকালো। এটাই একটা হাই তুলে বলল, আপনি এত সকালে উঠে গেছেন? মায়া একটু লাজুক ভঙ্গিতে বলল, ঘুম ভেঙে গিয়েছিল। সে মাথা নেড়ে বলল, আপনি এবার বিশ্রাম নিন। সব কাজ একা করার দরকার নেই।
এ কথা শুনে মায়া একটু অবাক হলো। তার গ্রামে সবসময় কাজ করতে অভ্যস্ত, এখানে কাউকে কিছু না করলে যেন অপরাধ বোধ হয়। সে ধীরে বলে, আমি অভ্যস্ত এসব কাজ করতে। শাহিদ কিছু বলল না। তার মনে হচ্ছিল এই মেয়েটি নিজের দায়িত্ব নিজে নিতে চায়, কিন্তু সাহায্য নিতে দ্বিধা করে। সকালে দুজন একসাথে নাস্তা করতে বসলো। ডাইনিং টেবিলে খাবার সব সাজানো, কিন্তু দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল। শাহির ফোনে কিছু ইমেল দেখছিল, মায়ের চুপচাপ কাঁদছিল। কোনো কথা নেই, আর এই নীরবতা যেন তাদের সম্পর্কের বর্তমান চিত্র। হঠাৎ শাহির মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু লাগবে? ঘরে যা যা দরকার আপনি একটু আমাকে বলবেন। মায়ের মাথা নেড়ে মৃদু স্বর বলল, না, সব আছে। এই ছোট্ট উত্তরে যেন অনেক দূরত্ব লুকানো। শাহির ভেবে দেখলো সে নিজেও খুব বেশি কথা বলে না, হয়তো এভাবেই তাদের সম্পর্কটা ধীরে এগোবে। নাস্তার শেষে শাহের অফিসের জন্য বের হলো। গাড়িতে ওঠার আগে সে একবার পেছনে তাকালো। মায়ের বারান্দায় দাঁড়িয়েছিল, তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু একটা শান্ত দৃষ্টি। শাহের অদ্ভুতভাবে অনুভব করলো এই দৃষ্টিটা যেন তাকে থামিয়ে দিচ্ছে, কিন্তু সে কিছু বলল না। গাড়ি চলতে গেল সে আশা করে, আর মায়া বারান্দায় দাঁড়িয়ে রইল। বাড়িতে মায়া একা আছে, বড় ঘর, বড় বারান্দা, সবকিছু তার কাছে নতুন। সে প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে সাহস পাচ্ছে। মায়ের রান্নাঘরে গিয়ে মাকে ফোন করলো। মায়ের কণ্ঠে শুনে তার মনটা হালকা হয়ে গেল। আসসালাম আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? না, আমি ঠিক আছি। আচ্ছা, এখন বল, জামাই বাবা কেমন? মায়া একটু থেমে বলল, ভালো, কিন্তু খুব কম কথা বলে। মা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে মায়া একটু শান্ত হলো। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। সন্ধ্যায় শাহির ফিরে এলো। সে বাসায় এসে লক্ষ্য করলো ঘরটা আগের চেয়েও আরো গোছালো। মায়া জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বাইরে শহরের কৃত্রিম আলো জ্বলছে। শাহির এসে মায়ের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি একা একা বিরক্ত হচ্ছেন না তো? মায়ের পাশে ফিরে শাহিরের দিকে তাকিয়ে গেল। তারপর মৃদু স্বরে বলল, না। কিছুক্ষণ চুপ থাকার পর মায় আবার বলল, শুধু নতুন জায়গা, তাই একটু অচেনা লাগছে। এই কথায় শাহির ভেতরের একটা নরম অনুভূতি তৈরি হলো। সে বুঝতে পারলো এই মেয়েটা কখনো কোনো অভিযোগ করে না, শুধু মানিয়ে নেওয়ার চেষ্টা করে। রাত তখন প্রায় 10টা। দুজনে ডাইনিং টেবিলে বসে ডিনার করছে, দুজনে চুপচাপ, একে অপরের নীরব শান্ত একটা পরিবেশ। বেশ কিছুক্ষণ নীরবতা কেটে যায়। তারপর হঠাৎ করে শাহিদ বলল, আপনি চাইলে আবার পড়াশোনা শুরু করতে পারেন এখানে থেকে। মায়া অবাক হয়ে তাকালো, সত্যি? হ্যাঁ, আমি চাই। আমি নিজের মতো করে এগোবো। মায়ের চোখের হালকা উজ্জ্বলতা দেখা দিল। এই প্রথম তার মনে হলো এই মানুষটা তাকে প্রথম দায়িত্ব হিসেবে দেখছিল। রাতের মাথায় আর শাহিদ দুজনেই খাওয়া শেষ তাদের রুমে ফিরে আসে। আজ তাদের ঘরের পরিবেশ আগের রাতের মতো অস্বস্তিকর নয়, তবুও দূরত্ব আছে। শাহিদ বিছানায় একপাশে বই নিয়ে বসে আছে, মায়ের চুপচাপ একপাশে শুয়ে আছে। দুজনের মাঝে এখনো কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু আজ সে জায়গায় ভয়ঙ্কর মনে হচ্ছে না, বরং ধীরে ধীরে ভরসা জন্মাচ্ছে। কিছুক্ষণ পর শাহিদ হঠাৎই বই বন্ধ করে বলল, মায়া। শাহিদ প্রথমবার মায়ের নামটা এভাবে বলল। মায়া ধীরে উত্তর দিল, জি। আপনি কি ভয় পাচ্ছেন? মায়া একটু চুপ থেকে বলল, না, এখন আর পাচ্ছি না। সে হালকা মাথা নেড়ে জানলার দিকে তাকালো। তার মনে হচ্ছিল এই সম্পর্ক এখনো শুরু হয়নি ঠিকভাবে, কিন্তু শেষও হয়নি। এটা শুধু একটা যাত্রার প্রথম ধাপ। একই ঘর থেকেও দূরত্ব থাকতে পারে, কিন্তু সেই দূরত্ব একদিন হয়তো ধীরে ধীরে কমে যাবে। আজকের যাত্রা তাই আর আগের মতো অস্বস্তিকর না, এটা কিছু বোঝাপড়ার প্রথম ইঙ্গিত। আজকে সকালটা একটু অন্যরকম। শাহিরের অফিস আছে আজ, কিন্তু ঘর থেকে বের হওয়ার আগে সে লক্ষ্য করলো মায়ের বারান্দায় দাঁড়িয়ে আছে। তার হাতে একটা ছোট্ট কাপড়ের ঝুড়ি। সে ধীরে ধীরে গাছের পাতায় জমে থাকা ধুলো ঝাড়ছে। তার চলাফেরা খুব শান্ত, শব্দ হয় না বললেই চলে একেবারে। শাহির কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইলো। এই মেয়েটার কথা কম বলে, কম হাসে, কিন্তু কাজ করে নিঃশব্দে। শাহির কিছুক্ষণ তাকিয়ে বলল, আপনি আবার উঠেছেন এত সকালে? মায়া হালকা মাথা নিচু করে বলল, আসলে ঘুম ভেঙে গেছে। সে লক্ষ্য করলো মায়া সবসময় আগে উঠে পড়ে।
প্রতিদিন শাহিন ঘুম থেকে উঠে দেখে ঘর গোছানো থাকে, রান্নাঘর পরিষ্কার থাকে, কাপড় চোপড় সব ঠিকঠাক ভাঁজ করা ও গোছানো থাকে। কিন্তু সে কখনো কিছু বলে না কাউকে, বরং নিজের কাজ নিজেই করে। স্যার অফিসে চলে যাওয়ার পর মায়া ঘরের ভেতর একাই থাকে। স্যার চলে যাওয়ার পর আজ সে সিদ্ধান্ত নিল বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসের লিস্ট করবে। রান্নাঘরের জন্য কিছু মশলা শেষ হয়ে গেছে, জানালা পর্দাগুলো পুরোনো। মায়া একটা খাতা কলম নিয়ে বসে সবকিছু লিস্ট করতে শুরু করলো। লেখার সময় হঠাৎ তার মনে হলো এই বাড়িটা এত এখন তার, সে চাইলে এখন বাড়িটাকে নিজের মতো সাজাতে পারবে। এই ভাবনায় তার মনে এক প্রকার ভালো লাগা ছেয়ে গেল। দুপুরে হালকা শাহির বাসায় ফিরে এলো। সে আগে আসার কথা ছিল না। মায়ের রান্নাঘরে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ কারো হাঁটার হালকা শব্দ শুনে বাইরে এলো মায়া। কে হাঁটছে দেখাচ্ছ? কারণ বাসায় তো সে ছাড়া কেউ ছিল না। আর এখন হঠাৎ কে আসবে? মায়া ডাইনিং রুমে গিয়ে দেখলো মায়াকে আসতে দেখে শাহির তাকালো তার দিকে। মায়া কিছু না বলে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে দেখে শাহিন নিজে থেকেই বলে, অফিসে আজ তেমন কোনো কিছু কাজ ছিল না, তাই চলে এলাম। মায়া শুধু মাথা নেড়ে ভেতরে চলে গেল। শাহিন সোফায় বসে চারিদিকে তাকালো। ঘর আজকে আগের চেয়েও বেশি পরিষ্কার লাগছে। টেবিল নতুন নতুন বিভিন্ন ছোট ছোট ফুলের টব, জানালার নতুন পর্দা লাগানো হয়েছে। শাহিন ভ্রু কুঁচকে ভাবলো এইসব কখন হলো। তারপর হঠাৎ তার চোখ পড়লো রান্নাঘরের টেবিলে রাখা একটা কাগজের উপর। শাহেদ কাগজটা তুলে নিল। একটা লিস্ট, মসলা, সাবান আর কিছু রান্নার জিনিসপত্র। শাহেদ বুঝতে পারলো মায়া আস্তে আস্তে বাড়িটাকে আপন করে নিয়েছে। শাহেদ তাকে কিছু বলেনি, সে নিজে থেকেই করছে সব। শাহেদ ধীর পায়ে রান্নাঘরের দিকে গেল। মায়া চুলার পাশে দাঁড়িয়ে আছে। শাহিরকে শান্ত কণ্ঠে বলল, এই তালিকাটা আপনি করেছেন? মায়া একটু ঘাবড়ে গেল। হালকা তোলানোর স্বরে বলল যে জি, যদি প্রয়োজন হয়। কিছু শাহিদ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। মায়ের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাহের মনে হলো এই মেয়েটা শুধু বসে থাকে না, সে ভাবছে, পরিকল্পনা করছে, সংসারটা নিজের মতো করে সাজাতে চাইছে। কয়েক সেকেন্ড পর শাহিদ ধীরে নরম গলায় বলল, ভালো হয়েছে। আর শাহিরের এই ছোট্ট প্রশংসা শুনে মায়ের মুখে অল্প হাসি ফুটে উঠল। সন্ধ্যার সময় মায়া আর শাহিদ দুজনেই রুমে ছিল। তারপর হঠাৎ করে বাসায় বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার। মায়া চুপচাপ আগের থেকে কিছুটা গুটিয়ে নিল নিজেকে। তাই গ্রামের বাড়িতে বিদ্যুৎ যাওয়া আসা স্বাভাবিক ছিল, কিন্তু শহরের অন্ধকার একটু ভিন্ন লাগে। শাহিদ উঠে মোমবাতি খুঁজে এনে জ্বালালো। হালকা আলোতে ঘরটা আলোকিত হয়ে উঠল। মোমবাতির মৃদু আলো, লালচে আলো, মায়ের মুখ আরো নরম, আরো মায়াবী লাগছিল। স্যার কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। তারপর হঠাৎ বুঝতে পারে এই অন্ধকারে মায়া ভয় পায় না, শুধু শান্ত থাকে। শাহিন মাথা মায়ের মুখের দিকে তাকিয়ে সে আসতে বলল, আপনি এত শান্ত থাকেন কিভাবে? মায়া ধীরে উত্তর দিল, আমি ছোট থেকে এমন কথা বলি, তাই হয়তো। শাহির একটু হাসলো, তারপর বলল, তবুও আপনার উপস্থিতি ঘরটাকে আলাদা করে দেয়। এই কথাটা বলার পর দুজনে একটু চুপ হয়ে গেল। মায়ের চোখে হালকা লজ্জা দেখা দিল। শাহিদ নিজের কথায় নিজেই একটু বিস্ময় হলো। সে আগে কখনো এমন কথা কাউকে বলেনি, কিন্তু আজকে হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেল এ কথা। রাত তখন গভীর। আজ ঘরে তাদের দুজনের দূরত্ব আগের মতো নয়। শাহিদ বিছানায় শুয়ে ভাবছিল, সে বুঝতে পারছে মায়া জোর করে কিছু করছে না, না ঝগড়া, না অভিযোগ, না দাবি, শুধু নীরব ভালোবাসা। আর এই নীরব ভালোবাসাই হয়তো ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছে। অন্যদিকে মায়া জানলার পাশে দাঁড়িয়ে ছিল, শহরের কৃত্রিম আলোর সাজানো সৌন্দর্য দেখছিল। কিন্তু তখনও তার মনে একটাই প্রশ্ন করছিল, এই মানুষটা কি? কখনো তাকে সত্যি বুঝবো? কিন্তু মায়ের আবারও এই প্রশ্নের উত্তর নিয়ে কোনো ভয়ও পাচ্ছে না, কারণ সে অনুভব করছে শাহিদ ধীরে ধীরে নরম হচ্ছে, একটু একটু বদলে যাচ্ছে। আজকের দিনটা প্রতিদিনের মতো ছিল, কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ প্রথমবার শাহিদ বুঝতে পারলো তার স্ত্রী নামক নীরব মেয়েটা আসলে শুধু চুপচাপ নয়, সে সংসার সামলানো, সে যত্ন নেয়, শুধু অপেক্ষা করে। আর তার এই নীরব উপস্থিতি ধীরে ধীরে তাদের দূরত্ব কমিয়ে দিচ্ছে। ঘরে তখন এক ধরনের শান্ত পরিবেশ বিরাজ করছে। দূরত্ব আছে, কিন্তু সেটা আর কঠিন নয়, এটা একটু এখন শুধু সময়ের অপেক্ষা। সকালের বাস্তবটা আজ একটু ভারী লাগছে। আকাশে মেঘ জমেছে, রোদ নেই।
জানলার বাইরে তাকালে মনে হয় যেন বৃষ্টি নামবে যেকোনো মুহূর্তে। মায়া রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল। আজ তার মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। সামান্য পরিবর্তন এসেছে। শাহির এখন তার সাথে মাঝে মাঝে কথা বলে, খোঁজ নেয়, ছোটখাটো বিষয় লক্ষ্য করে। কিন্তু তবুও একটা দূরত্ব থেকে গেছে। তার মায়া সেটাই মেনে নিয়েছে। সে জানে সবকিছুর সময় নেই। শাহির আজ একটু তাড়াহুড়োতে ছিল। অফিসে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। সে তাড়াতাড়ি নাস্তা করতে বসে পড়ল। আজ আবার দেরি হবে। লাঞ্চের অপেক্ষা করবেন না। মায়া মাথা নেড়ে বলল, ঠিক আছে। শাহির খেয়াল করলো মায়া আজ একটু বেশি চুপচাপ। কিন্তু শাহির আর বেশি কিছু ভাবলো না। শাহির বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো। মায়ের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। গ্রামের বৃষ্টি আর শহরের বৃষ্টি এক না। গ্রামের বৃষ্টি মানে কাদামাটি, খেলা, ভেজা গাছপালা। আর এখানে শুধু জানলার কাছের পানি। আর হঠাৎ গ্রামের কথা মনে পড়ছে। সে একটানে বাইরের দিকে তাকিয়ে আছে। দুপুরে হঠাৎ দরজায় নক করার শব্দ হলো। মায়ের দরজা খুললেই দেখলে একজন মধ্যবয়সী মহিলা দাঁড়িয়ে আছে। মায়ের সালাম দিয়ে জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে মহিলার দিকে তাকিয়ে রইল। মহিলা সালামের জবাব দিয়ে বলল, তুমি নতুন বউ, তাই না? মায়ের মাথা নেড়ে হালকা হেসে বলেছি। মহিলা পাশের বাসায় খারাপ। তিনি ভেতরে ঢুকে চারিদিকে তাকালেন। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, ভালোই গুছিয়ে রেখেছো দেখছি। মায়ের লাজুক ভাবে বলল, জি, একটু আধটু চেষ্টা করছি। কালো কিছুক্ষণ চুপ গল্প করলেন। তারপর হঠাৎ বললেন, তুমি একটু খুব কম কথা বলো। শহরে থাকতে হলে একটু মিশতে হয় সবার সাথে, ফ্রেন্ডলি কথা বলতে হয়। এই কথা শুনে মায়ের একটু অস্বস্তি লাগলো, কিন্তু সে কিছু বলল না। সন্ধ্যায় শাহির বাসায় ফিরল। তার মুখে ক্লান্তির ছাপ। সে দরজা খুলে ঢুকতেই দেখলো আজকেও ঘর আগের মতন গোছানো, কিন্তু পরিবেশটা একটু অন্যরকম। মায়া চুপচাপ বসে আছে অন্যদিকে থেকে। ও আজকে একটু বেশি চুপচাপ। শাহের এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মায়া মাথা নেড়ে বলল, কিছু না। শাহির বুঝতে পারলো কিছু একটা হয়েছে, কিন্তু মায়া তাকে বলতে পারছে না। সে এবার একটু বিরক্ত গলায় বলল, আপনি সবসময় এমন করেন কেন? কিছু বলবেন না? এভাবে চুপ থাকলে আমি বুঝবো কি করে কি হয়েছে? এই কথা শুনে মায়া একটু কেঁপে উঠল। সে ধীরে বলল, আমি আমি কিছু বলার মতন কিছু পাই না। সে ভ্রু কুঁচকাল। মানে, মানুষ কি কখনো কথা ছাড়া থাকতে পারে? মায়া চুপ করে থাকে তার চোখের নিচের দিকে, কিন্তু এই নীরবতা শাহির আরো বিরক্ত করলো। তার মনে হলো মায়া ইচ্ছে করে কথা বলছেন, যেন দূরত্ব তৈরি করে রাখে। সে আবার বলল, আপনি যদি সবসময় এভাবে চুপ থাকেন তাহলে কিছুই বদলাবে না। এই কথাটা একটু কড়া হয়ে গেল না? হুম। সাথে সাথে মায়ের চোখে পানি চলে এলো, কিন্তু সে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করছি। এই একই বাক্য, আমি চেষ্টা করছি। সাহেব বিরক্ত হয়ে সেখানে চলে যায়, সেখান থেকে চলে যায়। রাতের খাওয়ার টেবিলে নীরবতা বাড়ে। দুজনেই চুপ, কিন্তু আজকে নীরবতা আগের মতনই শান্ত না। আজকের নীরবতা কেমন যেন একটা ভারী ভারী। রাতের শাহির বিছানায় শুয়েছিল। তার মাথায় বারবার সেই কথা ঘুরছে, আমি চেষ্টা করছি। কিন্তু হঠাৎ তার মনে পড়লো মায়ের ঘর গোছায়, তার জন্য রান্না করে, কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ করেনি। আর সবচেয়ে বড় কথা, মায়ের আসার পর থেকে নতুন জায়গায় নতুন মানুষের সাথে মানিয়ে নিয়ে চেষ্টা করছে। তাহলে সে কেন এমন বললো? সে কি ভুল বুঝছে মায়াকে? অন্যদিকে মায়া জানালার পাশে বসে আছে, তার চোখে পানি। সে ভাবছে, সে কি সত্যিই ভুল করছে? সে কি যথেষ্ট চেষ্টা করছে না? কেউ তাকে শেখায়নি কিভাবে শহরে থাকতে হয়, কিভাবে কথা বলতে হয়। সে শুধু নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। হঠাৎ সাহেব বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। সে ধীরে মায়ের কাছে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মায়া। মায়া মুখ তুললো না। শায়ের একটু নরম গলায় বলল, আমি একটু বেশি বলে ফেলেছি। মায়া চুপ, কিন্তু তার চোখের পানি থেমে গেছে। শাহির আবার বলল, সরি, আমি বুঝতে পারিনি আপনি চেষ্টা করছেন। এই প্রথম শাহির নিজের ভুল স্বীকার করলো। মায়া এবার ধীরে বলল, আমি সত্যি চেষ্টা করছি। সে মাথা নেড়ে বলল, আমি জানি, এখন বুঝতে পারছি। মনে হচ্ছে এই ছোট্ট কথোপকথন তাদের মধ্যে একটা পরিবর্তন এনে দিল। তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু সে ভুল থেকে বোঝাপড়া শুরু হলো। সেই দিন রাতে দুজনের মধ্যে দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বের ভেতরে এবার একটা সেতু তৈরি হয়েছে। কারণ সাহেব প্রথমবার বুঝছে মায়ের নীরব, কিন্তু সে উদাসীন না। সে শুধু নিজের মতো করে ভালোবাসতে জানে। আর এই উপলব্ধিটাই তাদের সম্পর্কে মোড় ঘুরিয়ে দিতে শুরু করলো।